এবার শুরু হতে চলেছে এসআইআর এর চূড়ান্ত ঝাড়াই বাছাই পর্ব। কমিশন ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে যে দ্রুত এই ঝাড়াই বাছাই পর্বের কাজ শেষ করতে হবে। ২৬শে জানুয়ারির মধ্যে এই ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করতে হবে। সেই মতো প্রায় কাজ শুরুও হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এবার এই ২৬-এর ভোটে কতজন ভোটার ভোটের লাইনে দাঁড়াতে পারবেন আর কতজন ভোটার ভোট দিতে পারবেন। তার কারণ রাজ্যের ৭ কোটি ভোটারের মধ্যে ৫৮ লক্ষ বাদ ৩১ লক্ষকে শুনানিতে ডাকা হয়েছে। শুনানি প্রায় শেষ। আর অন্যদিকে ১ কোটি ভোটারের অসঙ্গতি মিলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে ৭ কোটি ভোটারের মধ্যে ১ কোটি ভোটারের ভাগ্য কি হতে চলেছে, এই নিয়ে আমাদের আজকে আলোচনা। নাজিয়া, তাই তো? একেবারে আসল বাছাই পর্ব বা ডিসপোজ বা বাদ যেটাকে বলছি আমরা, সেটা কিন্তু এবার শুরু হয়ে যাবে। তার কারণ কমিশন কিন্তু এবার কড়াভাবে এই যে এসআইআর পর্ব চলছে সেই এসআইআর পর্ব এবং তারা কিন্তু নথি নিয়ে কিন্তু যথেষ্টভাবে কনসার্ন বলা যেতে পারে। এবং কমিশনের তরফ থেকে যে ১৩টি নথি বলা হয়েছে সেই ১৩টি নথি কিন্তু দেখা হবে এমনটা কিন্তু কমিশনের সূত্রে জানা যাচ্ছে। তাই নথি নিয়ে ভীষণভাবে কনসার্ন এবং এই যে ডিসপোজ বা বাদ পর্ব এবার শুরু হবে। আমাদের রাজ্যে ভোটার হচ্ছে ৭.৬৬ কোটি এবং তার মধ্যে সেই ভোটারের মধ্যে এএসডিডি যেটা ৫৮ লক্ষ প্রথমেই বাদ চলে গেছিল খসড়া তালিকা প্রকাশের আগে। আনম্যাপড এর মধ্যে পড়েছিল প্রায় ৩১ লক্ষ ভোটার এবং তাদেরকে ডাকা হয়েছে এই শুনানি পর্বে। পাশাপাশি তথ্য অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে এবং যে পর্বটিকে নিয়ে মূলত বিতর্ক সৃষ্টি হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই পর্বে। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই জল গড়িয়েছে এবং পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি অনুযায়ী ১.৩৬ কোটি মানুষ। তো আনম্যাপড হচ্ছে তোমার ৩১ লক্ষ মতো এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে 1.67 কোটি। এই যে মানে ১.৬৭ লক্ষ যে ভোটার তাদের ভবিষ্যৎ কি হবে এবং যেটা জানা যাচ্ছে যে লক্ষ লক্ষ ভোটার যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছিল তারা অনেকে জাননি। ৩১ লক্ষ ভোটারকে যে আনম্যাপড পর্যায়ে ফেলা হয়েছে এবং তাদের মধ্যে লক্ষ লক্ষ ভোটার এই শুনানি পর্বে যাননি, তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের তো এমনিতেই তারা আসল অভিঘাত শুরু হতে চলেছে বলা যেতে পারে। নাজি, এখানে আমার অনেকগুলো প্রশ্ন আছে আমাদের বন্ধুদের তরফ থেকে। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত পর্বের যে নাম, চূড়ান্ত যে তালিকা সেটা প্রকাশিত হবে। কিন্তু এই যে তথ্যে অসঙ্গতি, এই যে নানান সমস্যা, কমিশনের পক্ষ থেকে নানান কথা বলা হচ্ছে, তার মধ্যে কি সম্ভব এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা? দেখো, কমিশন সূত্রে জানা যাচ্ছিল যে এই যে ১৪ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা সেটা তারা বের করতে পারবেন কিনা সেই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছিল। আমরা দেখেছিলাম খসড়া ভোটার তালিকার সময় পিছিয়ে ছিল, ৯ তারিখের জায়গায় ১৬ তারিখ হয়েছিল। তো এবারও পিছবে কিনা সেই নিয়ে ভাবনা চিন্তা চলছিল। এখনো পর্যন্ত জানানো হয়নি যে চূড়ান্ত ভোটার তালিকা ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারবে না কিনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ আমরা ধরে নেব যে চূড়ান্ত ভোটার তালিকা ১৪ই ফেব্রুয়ারি, যেহেতু কমিশন এখনো পর্যন্ত কিছু জানায়নি তাই আগের যে ঘোষণা সেই অনুযায়ী কাজ চলবে। কাজ ২৬শে জানুয়ারির মধ্যে তাদেরকে এই যে শুনানি পর্বে যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো করতে হবে, শেষ করতে হবে। ১লা ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু কমপ্লিট না করলে পরে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত সব শেষ করার আগেই বলা হয়েছিল। এবং যারা কাজ করছেন অর্থাৎ এইআরও, মাইক্রো অবজারভার, রোল অবজারভার, তারা যারা সবাই যুক্ত আছেন এই কাজের সঙ্গে, তাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছে ১লা ফেব্রুয়ারির মধ্যে এবং সমস্ত কাজ যাতে সঠিকভাবে হয়। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে জেলা শাসকদের এবং তাদের বৈঠকে কিন্তু এটা বিষয়ে তারা নিশ্চিত করেছেন যে যে সমস্ত নথিগুলো তারা বলে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে ১৩টি নথি, সেই ১৩টি নথি অনুযায়ী কিন্তু এই শুনানি পর্বের পরে যে ম্যাপিংটা হচ্ছে সেই ১৩টি নথি নিয়েই কিন্তু নামটা মানে যারা ওই মাধ্যমিকের সার্টিফিকেটের মতো মাধ্যমিকের যে কার্ডটা দেওয়া
তারপরে নানান রকম সরকারি নথি যারা দিচ্ছিলেন সেইগুলো একদমই নয়। কমিশন যেটা বলেছে সেই 13টি নথিই দিতে হবে। এইখানে কিন্তু একদম শিলমোহর যেটা দিয়ে দিয়েছে অভিযোগ কমিশন। উঠছে যে হ্যাঁ। কমিশনের তরফ থেকে আমরা যেটা জেনেছি যে অভিযোগ যে 13টি নথি বলা হয়েছে তার বাইরে নথি কি কি নথি দিচ্ছেন, অনেকে রেশন কার্ড, ব্যাংকের পাসবই, প্রধানমন্ত্রীর আবাস আবাস যোজনা, বাংলার বাড়ির শংসাপত্র বা 100 দিনের জব কার্ড, এই সমস্ত নথিগুলোও দিচ্ছেন। মানে তাদের কাছে 13টি নথি নেই। প্রশ্ন, তাহলে জেনে শুনেই কি এই 13টি নথির বাইরে নথি নেওয়া হয়েছিল? একদম, যারা এটাও কিন্তু তো- নথি জমা দিয়েছেন তাদেরকে কি আবার ডাকা হবে? তাদের নাম কি বাদ পড়ে যাবে? যদি তাদের নাম বাদ পড়ে যায় তাহলে সেই সংখ্যাটা কত দাঁড়াবে? ইতিমধ্যেই আনম্যাপড পর্যায়ে তাদেরকে কিন্তু দেখা যায় যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে লক্ষ লক্ষ লোক যাননি, তারা অলরেডি কিন্তু তারা বাদ চলে গেছেন বলা যেতে পারে। অর্থাৎ এই যে ডিসপোজ বা বাদ, এই বাদটা কিন্তু এখন যোগ্য সবচেয়ে অযোগ্যদের ভয়ঙ্কর। ঝাড়াই বাছাই পর্ব। এই যে অর্থাৎ যোগ্যদের রেখে অযোগ্যদের বাছাই পর্ব, অযোগ্যদের ঝাড়াই পর্ব, এই যে পর্বটা এটা কিন্তু ভীষণই ক্রুশিয়াল বলা যেতে পারে। মানে অনেকেই শান্তিতে আছেন যে একেবারে। আমাকে তো ডাকা হয়নি এই পর্বে, তার মানে আমি কি নিরাপদ? একদম না। কিন্তু হতে পারে আপনাকেও ডাকা হতে পারে। তবে আমরা যেটা বলি বারবারই যে এখনই আতঙ্কিত হবেন না, যেটা হবে তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। নাজিয়া, এই যে 13টি নথি যেটা বলা হয়েছে তার বাইরে কিন্তু একক নথি হিসেবে আধার কার্ডটিকেও ধরা হয়নি। 13টি নথির বাইরে যে আরো আধার কার্ড, সেটা কিন্তু একক নথি না, আধার কার্ডের সঙ্গে আরো একটা নথি। এবার অনেকের কাছে 13টি নথির মধ্যে একটিও নেই। এবার যেটা জানা যাচ্ছে যে ইআরও, এই ইআরওরা তারা ওই আধার কার্ডটি নিয়েছেন নথি হিসেবে, সেক্ষেত্রে কি সেই ব্যক্তিটাকে ডাকা হবে আবার? তাহলে তো মানুষের হয়রানি আরো বেড়ে যাবে। মানে আমরা একটা খবর করেছিলাম যে দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়, যা নমশূদ্র সম্প্রদায়, তাদের প্রায় 2 লক্ষ নাম কিন্তু এই তাদের কাছে নথি নেই এবং বাদ যাওয়ার পথে একেবারে তাদের কাছে মানুষের কোনো কাছে নথি নথি নেই। নেই। এবং নথি যদিও বা ছিল, এত মানে মানুষ জানতো না হয়তো যে এইরকম একটা পর্যায়ে বা এরকম একটা দিন আসবে যেখানে নথি সাবমিট করতে হবে। এবং তারা হয়তো তাদের কাছে কোনো নথি থাকলেও সেই নথি এখন নেই, হারিয়ে গেছে, সেই সমস্ত বিষয়গুলো হয়েছে। এবং তারা অনেকেই আধার কার্ড জমা দিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সুপ্রিম কোর্ট যদিও বলেছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটিকে গ্রহণ করতে হবে, সেটিকেও নথি হিসেবে ধরা হবে। এবং সার্টিফিকেটের বিকল্প নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কারণ অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুলেছেন, ফর্ম ফিল আপ করেছেন কিন্তু পরীক্ষায় বসেননি বা পাস করতে পারেননি। এরকম বহু মানুষ আছেন যারা পাস করতে পারেননি মাধ্যমিকে পরীক্ষায় বসে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিটটাই তার জন্ম তারিখ সেখানে লেখা আছে। তো নাজিয়া, যে মানুষ তো এই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, এটাকে বিভিন্ন সরকারি যে কাজে সেখানে ব্যবহার করা হতো। একেবারে। এত এই এসআইআর প্রক্রিয়া যে এটা ব্যবহার করা হবে না সেটা মানুষ কি করে জানবে, তাই না? এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নথি, একেবারে একটা নথি, মাধ্যমিকেরটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এবং যে কোনো ক্ষেত্রে তুমি পাসপোর্ট করতে যাও সেখানেও হয়তো মাধ্যমিকে অ্যাডমিট দিয়েছেন বহু মানুষ। তুমি যে কোনো জিনিস, তুমি কারণ অনেকের বার্থ সার্টিফিকেট অনেক আগের জন্ম। তুমি দেখো আজকে যাদের বয়স 50 বছর, 55 তারা বছর, birth 60 certificate- বছর, তাদের অধিকাংশ মানুষের বার্থ সার্টিফিকেট নেই। অধিকাংশ মানুষের বার্থ সার্টিফিকেট নেই একদমই তাদের। এবং যদিও বা হসপিটালে হয়েছেন তাদের হয়তো তারা বার্থ সার্টিফিকেট তেমন প্রয়োজন হয়নি বলে করাননি অনেকে, এরকমও হয়েছে বহু মানুষের। তো সেক্ষেত্রে বহু মানুষ আছে, আমরা প্রশ্ন করেছিলাম যারা এই যুক্ত আছেন এই সমস্ত কাজের সঙ্গে, নির্বাচনের আধিকারিক যারা নির্বাচন কমিশন, তাদের সঙ্গে আমরা কোয়েশ্চেন করেছিলাম যে বহু মানুষ আছে যাদের 50 বছর বয়স, 60 বছর বয়স, তাদের বার্থ সার্টিফিকেট নেই। তারা হয়তো প্রত্যন্ত গ্রামে থাকেন, তার কাছে কোনো নথি নেই। সেই মানুষটা কি করবে? সেই গ্রামের মানুষের কথা বললে রুজি রুটি তারা ভাববে না এসব নথি নেবে। পেটের ভাত যেখানে জোগাড় হচ্ছে না সেখানে নথি নিয়ে তাদের তো একটা এই মাথা ব্যথাটা নেই। তাদের রোজকার কাজে বেরোতে হয়, রোজকার তাদের হাড় ভাঙা খাটুনি কাটতে হয়। এখানে না যে আরেকটা প্রশ্ন আছে যে এই যে চূড়ান্ত প্রক্রিয়াটা যেটা হবে, সেটা এই প্রক্রিয়াটা প্রসেসটা কিভাবে হবে? চূড়ান্ত প্রক্রিয়া যে নামটা তোলা হবে, যে বাছাই পর্ব বা বাদ যাবে যেভাবে বা নাম যুক্ত হবে, সেটা মানে অনেকগুলো পর্যবেক্ষণের পর, অনেকগুলো যাচাই পথ পেরোনোর পরেই কিন্তু সেটা নাম তালিকাভুক্ত হবে। এবং যেটা মনে করছেন বিশ্লেষকরা যে মানে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের সংখ্যা কিন্তু অন্যান্য রাজ্যে 12টি রাজ্যে হচ্ছে এসআইআর, পশ্চিমবঙ্গ সহ। তো সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের সংখ্যা বেশি, সেখানে আরো বেশি কড়াকড়ি করে দেখা হচ্ছে। এবং সেখানে রাজনীতি লুকিয়ে আছে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বহু মানুষ।
তো সেটা আমরা বাদ দিলাম। কিন্তু যদি যেটা জানা যাচ্ছে যে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিক তারা নথিটিকে যাচাই করবেন, যে নথিটা দিচ্ছে জমা, এই যে শুনানি পর্বে এসে যে নথিটা জমা দেওয়া হচ্ছে সেটা তো পাঠিয়ে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেওয়ার পর জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকরা প্রথমে সেটাকে যাচাই করবেন, সেটা আবার আসবে ব্যাক ইয়ারও এই ইয়ারোদের কাছে, তারা সেটাকে আপলোড করবেন, মাইক্রো অবজারভার রোল অবজারভার যারা আছেন তারা সেটাকে যাচাই করবেন এবং তারপরে গিয়ে সেটা চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে আমরা যে upload এসআইআর হবে। পর্বটা যে আমরা পেরিয়ে এলাম সেখানে দেখা গেল যে ভুল মানে বিভ্রান্তি হয়েছে সেটা দেয়া হলো দোষ এআই এর উপর। হ্যাঁ, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পর্যায়টি হবে এই দোষটা কাকে দেয়া হবে? এখানেও তো এখানে এআই এর গেরো থাকবে না তো? এখানেও সেই একই অবস্থা। আরো একটা প্রশ্ন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে আরো মানুষের কি নাম বাদ যাবে? কারণ ইতিমধ্যেই 31 লক্ষ যারা তাদেরকে আনম্যাপ তাদের 2002 এর সঙ্গে লিংক করতে পারেনি, তাদের নথি দিয়েছেন তারা, অনেকেই তার মধ্যে হয়তো মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছে, সেই ব্যক্তিটাকে আবার তাহলে আসতে হবে। এটা কিন্তু পরিষ্কার ছিল না, পরিষ্কার নয়, কোনো কিছু পুরো পরিষ্কার প্রসেস হচ্ছে যেটা না। হয়েছে বিভ্রান্তকর। অবশ্যই বলতে বাধ্য হচ্ছি, বিভ্রান্তি তো অবশ্যই ছিল, কারণ এই প্রসেসটা যখন একটা গুরুত্বপূর্ণ তখন সেটা একেবারে পরিকল্পনা মাফিক হওয়া দরকার ছিল, যেটা অনেকেই প্রশ্ন তুলছেন। একদমই তাই, পরিকল্পনা মাফিক দরকার ছিল। প্রতিটা পর্যায়ে এক একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ইয়ারও এই এরাতে বক্তব্যই হচ্ছেন যে তারা মানে নির্বাচন কমিশন যে পদে পদে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছেন, তাতে একদমই তাই। তারাও বিভ্রান্ত হয়ে পড়ছেন। এবং এই যে নথি নিয়ে দেখা যাচ্ছে কোনো মানুষের কাছে সরকারি কোনো নথি মানে পড়াশোনা করেনি, এবং এরকম প্রশ্ন অনেক সময় এসছে, এরকম বিষয়গুলো সামনে এসছে যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, 4-5 পর্যন্ত পড়াশোনা করেছে সে, এবং সে মাধ্যমিক দেয়নি, তাই মাধ্যমিকে তার কোনো রকম তার কাছে কোনো নথি নেই। এবার তার 10 বছর 12 বছর হলো বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে তার সমস্ত নথিতে স্বামীর নাম চলে এসেছে, মানে আধার কার্ড বলো, ভোটার কার্ড বলো, রেশন কার্ড বলো, সব জায়গাতেই কিন্তু মানে সরকারি যেগুলো সেগুলো স্বামীর নাম চলে এসেছে। সে কিন্তু ম্যাপ করছে কাকে? 2002-এ তার বাবাকে করছে। এবার বাবার সঙ্গে সে লিঙ্কটা কিভাবে দেখাবে? প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছেন ইয়ারও এই ইয়ারোরা, তারা কোনো উত্তর দিতে পারছেন না। নির্বাচন কমিশনে বোধহয় ভাবেননি যে এই রকম সমস্যার সম্মুখীন তাদেরও হতে হবে, এরকম প্রশ্নের সম্মুখীন তাদের হতে হবে। একেবারেই, মানে আমি এই প্রশ্ন করেছিলাম, আমার কাছে এরকম একটা বিষয় এসেছিল, আমি প্রশ্নটা বিএলওদের করেছিলাম, তো তারা বলছেন যে আমাদের কাছেও এর উত্তর নেই, আমরা কি বলবো এর উত্তরে? কারণ হয়তো তাকে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন, তো তার সার্টিফিকেট সেখানে হয়তো বাবার না। এবার তুমি দেখো পুরুলিয়ার মতো প্রত্যন্ত গ্রাম, সেখানে মানুষ দুবেলা খেতে পায় না, এরকম মানুষ আছে। পানীয় জলটা ঠিক মতো নেই সেখানে, তো সেখানে রেজিস্ট্রি করাটা বিলাসিতা নয়? এখনো কে রেজিস্ট্রি করেছে সেটাও তো খুঁজে বার করতে হবে। একদমই তাই। আচ্ছা, এই যে তুমি লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছো, এই তালিকা কি প্রস্তুত হয়ে গেছে? দেখো, এই তালিকা প্রকাশ করার কথা সুপ্রিম কোর্ট বলেছে যে এই তালিকা প্রকাশ করতে হবে, এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই জেলা শাসকদের সঙ্গে কথা বলবে কমিশন বলে জানা গেছে, এবং আজকালের মধ্যেই হয়তো সেই তালিকা প্রকাশ করবে, এমনটা কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে যাবতীয় বিতর্ক, এবং আমরা জানি যে শাসক দল অর্থাৎ টিএমসি তারা কিন্তু বারবার দাবি তুলেছেন এবং বারবার নির্বাচন কমিশনের কাছেও তারা চিঠি পাঠিয়েছেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কতজনের নাম আছে, তার কারণ একটা পরিবারের কাছে আজকে এই যাচ্ছে তো কালকে ওর যাচ্ছে, মানে একসঙ্গে নাম যাচ্ছে না, সেই পরিবারের লোক চিন্তায় থাকছে। এবং এরকম শুধু একটা পরিবার না, অসংখ্য পরিবারের সঙ্গে এরকম হচ্ছে। তাহলে কতজনের নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, সেই তালিকাটা যদি প্রকাশিত হয় তাহলে হয়তো মানুষের হয়রানি, মানুষের এই যে চিন্তা কিছুটা হলেও মুক্তি ঘটবে। এবং সেই তালিকা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কমিশন সূত্রে, সেই তালিকা প্রকাশ করা হবে এবং খুব দ্রুতই সেই তালিকা প্রকাশ করা হবে। আর এই যে কাণ্ড কারখানা চলছে, এই যে একটা মহাযজ্ঞ চলছে বলা যেতে পারে, এসআইআর এর মতো মহাযজ্ঞ 23 বছর পর হচ্ছে, 2002 সালে হয়েছিল, এবং 2002 সালে অনেকে এই প্রশ্ন করছে যে 2002 সালে যে ভুলটা ছিল সেই ভুলটাই তাদেরকে লিখতে বলা হয়েছিল। তার ঠিকটা 2025-এ ঠিক আছে, কিন্তু 2002-এ তার ভুল ছিল, এটা যে সমস্যা হবে না কে বলেছে, সেটা লিখতে হয়েছিল, এবং তাতেই ডাকা হচ্ছে তাদেরকে। ভাবা যায় তো
এই যে কথা, তার মানে মানুষ যে কথাটা যে অভিযোগটা করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তা কোথাও গিয়ে একটা সত্যির রূপ নিচ্ছে, তাই তো নাজিয়া? একেবারে মানে মানুষ বিভ্রান্তকর হয়রানি হচ্ছে, পরিস্থিতি তৈরি হয়ে গেছে। নির্বাচন কমিশন এই যে একটা মহাযজ্ঞ এবং এই যে তালিকা তৈরি করা, তাতে যোগ্যদের রাখা, অযোগ্যদের তাদের বাদ দেওয়া হবে, এই যে তালিকা, এটা করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে আরো সময় নিয়ে কাজটা করতে হতো। একদম। এই চূড়ান্ত পর্যায়ে যে তালিকা প্রস্তুত হবে এবং এই প্রক্রিয়াটা যে নাম নথিভুক্তকরণ হবে, কিভাবে হচ্ছে এবং কিভাবে হবে সেটা যদি একটু বলো। তো চূড়ান্ত ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকার আগে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। এনুমারেশন ফর্ম যারাই ফিল আপ করেছিল তাদেরই নাম আছে, অর্থাৎ যারা পেয়েছে 2025কে ধরেই 2025কে ধরেই এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, অর্থাৎ কতজন ভোটার, সেই সমস্ত ভোটাররা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তারা জমা দিয়েছেন, তাদের নাম উঠেছে খসড়া তালিকায়। সেখানেই শেষ নয়, সেখানে আনম্যাপড, প্রথমেই যখন খসড়া তালিকা প্রকাশিত হলো এএসডিডি, অর্থাৎ মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, এই সমস্ত ভোটারদের একটা তালিকা করা হলো। সেখানে আমরা দেখলাম প্রায় 58 লক্ষ ভোটার সেখানে কিন্তু বাদ চলে গেল। তাহলে প্রথমে 58 লক্ষ বাদ চলে গেল। তাদেরকে যদি, তারা যদি অনুপস্থিত যারা ছিলেন, যাদেরকে পাওয়া যায়, তারা যদি আসেন, তা আবার তাদেরকে ফর্ম 6 ফিল আপ করে তাদেরকে জমা দিয়ে নতুনভাবে ফর্ম, সেটা তো তাহলে বাদ চলেই গেল ধরলাম আমরা। তো তারপরে আনম্যাপডের পর্যায়ে প্রায় 31 লক্ষ ভোটার। এই 31 লক্ষ ভোটার যারা আনম্যাপ, তাদেরকে 13টি নথি, এবং সেই 13টি নথি তাদেরকে যেটা কমিশন বলে দিয়েছিল সেই নথি। সেক্ষেত্রে অভিযোগ উঠছে কি, যে 13টি নথির বাইরে নথি জমা নেওয়া হচ্ছে, রেশন কার্ড নেওয়া হচ্ছে, বা সরকারি কোনো নথি নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নথি নেওয়া হচ্ছে, জব কার্ড দেওয়া হচ্ছে, 100 দিনের জব কার্ড, সেগুলোও নিয়ে নেওয়া হচ্ছে। তো সেই সমস্ত অভিযোগগুলো এসেছে কমিশনের কাছে। কমিশন এবার বলছে যে কড়াকড়িভাবে ওই 13টা নথির মধ্যেই নথি দিতে হবে, এবং সেখানেও ক্যাটাগরি ভাগ আছে। যাদের 87 জুলাইয়ের আগে জন্ম, তারা কিন্তু একটা নথি দেবে, নিজের নথি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার নথি যদি নিয়ে আসছে, ম্যাপ ফিগার করতে পারছে না, মানে আপলোড করলে পরেও সেটা হয়তো বাদ চলে যেতে পারে, নিজের নথি। এবং তারপরে যারা জুলাইয়ের পর থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তাদেরকে দুটো নথি দিতে হবে, এবং নিজের এবং বাবা অথবা মা। আর 2004-এর পরে যারা জন্ম, তাদেরকে 3টে নথি। এই ক্যাটাগরিটা প্রথমে ভাগ করা হয়েছে। তারপরে আমরা দেখলাম যে নথি নিয়ে সমস্যা, কোনো একটা সরকারি নথি দিন যেখানে নিজের নাম আছে, এবং বহু ক্ষেত্রেই আমরা দেখলাম যে বহু যারা শুনানি কেন্দ্রে নিয়ে আসছেন নথি, সেখানে নাকি অভিযোগ উঠছে যে রেশন কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, বা আধার কার্ড শুধু নেওয়া হচ্ছে, বা জব কার্ড, 100 দিনের জব কার্ড, মানুষের কাছে যা আছে মানুষ সেটাই দিচ্ছে। কিন্তু এখন কমিশন বলছে যে না, যে 13টা বলেছে সেই 13টা নথির মধ্যেই নথি দিতে হবে। এটা একটা কড়াকড়ি। এতে দেখাও যাচ্ছে যে হয়তো যদি কোনো মানুষ 13টা নথির মধ্যে নথি না দিতে পারছে, তাহলে তার নামটা উঠবে না, মানে সেই মানুষটার নাম বাদ। সেটা আগে ভাগে যদি বলা হতো, তাহলে এই হয়রানিটা হতো না, সেই নথিগুলো একেবারে চেষ্টা করতে পারতো। স্ট্রিক্টলি যদি বারবার মানে বিওলোদের যদি এই বিষয়ে বলা হতো, পরিষ্কার করে বলা হতো যে এই 13টাই নথি, তাছাড়া হবে না, সেক্ষেত্রে হয়তো কমিশন বলে দিয়েছে। এখন প্রশ্ন যে কমিশন এখন বলছে যে 13টা নথির বাইরে কোনো নথি নেওয়া হবে না, তাহলে আগে যদি কমিশনের কাছে খবর ছিল, কমিশন সূত্রেই আমরা জানতে পেরেছি যে আরো অন্য নথি, তাহলে কমিশন কেন সেটা ব্যবস্থা নেয়নি? এবার যে নথি জমা দেওয়া হলো মানে যে নাম উঠবে তা নয়, বাছাই করা হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1.36 কোটি মানুষকে রাখা হয়েছে। তো তারা যে নথি জমা দিচ্ছে সেই নথিও যাচাই করা হবে, তাহলে কি লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ চলে যাবে? 1 কোটি 36 লক্ষ ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি কম নয়, 7 কোটি ভোটারের মধ্যে একেবারে আনম্যাপড রয়েছে 31 লক্ষ ভোটার। তো সেক্ষেত্রে মিলিয়ে যদি আমরা দেখি 1,67,00,000 ভোটার এখন মানে কি বলবো, তাদের শিরে সংক্রান্তি অবস্থা, তাদের ভাগ্য কি হবে, সরু সুতোই দুলছে তাদের ভাগ্য। তাদের তারা ভোটাধিকার পাবে 26-এ না পাবে না, আর পরবর্তীকালেও যদি দেয় তো সেক্ষেত্রেও সমস্যা হবে কিনা সেটাই বা কে বলছে। নথি সেই নথি তো দেবে সে, যে নথি সে দিয়েছে। তো এই সমস্ত সমস্যাগুলো এবং চূড়ান্ত তালিকার উপর নজর দেওয়া হয়েছে। তাই এবার যেটা যাতে ডিসপোজ করা হবে, অর্থাৎ বাদ পর্ব চলবে, যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া যাবে, আর এটাতেই কোমর বেঁধে নামছে কিন্তু কমিশন।
মানে আসল যেটা বললাম, আসল গেম। হ্যাঁ, আসল গেম এবার শুরু হবে। এখানে যে কার নাম বাদ যাবে আর কার নাম থাকবে সেটা আমরা কেউ জানি না। যারা প্রথম পর্বে হেনস্থার শিকারটা হলেন না, তারা যে আগামী দিনে হেনস্থার শিকার হবেন না সেটা কে বলতে পারে। অতএব এখানে আরেকটা বিষয় আছে, যাদের নাম বাদ যাবে তারা কিভাবে পরবর্তী পর্যায়ের নাম তুলবেন বা তাদের নতুন করে কি ভোটার হতে হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আগামী পর্বের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আগামী পর্বে এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।